জমিদার কালীপদ মজুমদারের জমিদার বাড়িতে প্রবেশ করতেই কুকুরের আক্রমণের সম্মুখীন হয়েছিলাম। প্রজাবান্ধব জমিদার কালীপদ মজুমদারের ভাগ্যের নির্মম পরিহাসের সাক্ষী ছিল এই বাড়িটি। তাও কতদিন আগে? এলাকায় 750 বিঘা সম্পত্তি। কত? 750 বিঘা সম্পত্তি ওনাদের ছিল। একাত্তরের যুদ্ধের এক কালো সত্য লুকিয়ে আছে এই জমিদার বাড়িকে ঘিরে। এখন বাজে ভোর 6টা। শীতের হালকা আভাস এখনো রয়ে গেছে। আমরা ছুটে চলেছি সান্তাহার রেল স্টেশনের দিকে। সেখান থেকে যেতে হবে বগুড়ার কাহালু উপজেলায়। সেখানে কাহালু রেল স্টেশন থেকে দক্ষিণ পশ্চিম কোণে হেঁটে গেলে মাত্র 5 মিনিটের পথে দেখা মিলবে কালীপদ মজুমদারের জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িকে ঘিরে জড়িয়ে রয়েছে একাত্তরের যুদ্ধের এক কালো ইতিহাস। গ্রামের সবুজ শ্যামল ঘেরা পথ দিয়ে এগিয়ে যাচ্ছি সেখানে। জমিদার বাড়ির পুরাতন স্থাপনা বলতে এখন নাকি তেমন কিছুই নেই। জমিদার বাড়িটির ইতিহাসের বিশালতা যেন অসীম। প্রবেশ করতেই দেখলাম একটি বিশাল দিঘি, কিন্তু প্রবেশের সাথে সাথে আমাদের এভাবে স্বাগত জানানো হবে তা ভাবতেই পারেনি। জমিদার বাড়ির এলাকার আশেপাশে থাকে কিছু বখাটে কুকুর, তারা আক্রমণ করেছিল আমাদের। যাই হোক, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার এগিয়ে যাই, কিন্তু তারপরেও কুকুরগুলো সেখানেই ঘোরাফেরা করছিল। এবার আসি এই জমিদার বাড়ির প্রসঙ্গে। জানা যায় এখানে এক সময় ছিল 5টি মন্দির এবং ছিল জমিদার বাড়ির বহু স্থাপনা, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় মন্দির সেটি নতুনভাবে তৈরি করা হয়েছে। এবং আমি দেখতে পেয়েছিলাম এই জমিদার বাড়িটি একটি পুরাতন ভবন। পূর্বে প্রাচীরের ভেতরের অংশ ছিল জমিদার বাড়ির 2টি দ্বিতল ভবন, যেখানে গান বাজনা ও ধ্যান সাধনার জন্য একটি আলাদা রুম ছিল। ইতিহাস থেকে জানা যায় লোহারাম আচার এই বংশের আদি পুরুষ। এই জমিদার বাড়ির পূর্বপুরুষদের সম্পর্কে স্থানীয় মানুষদের ধারণা না থাকলেও জমিদার কমোদ রঞ্জন মজুমদারের আমল থেকে জমিদার বাড়ির গল্প অনেকেই জানেন। জমিদার কমোদ রঞ্জন মজুমদারের 2 পুত্র ছিল। জ্যেষ্ঠ পুত্রের নাম হরিপদ মজুমদার এবং কনিষ্ঠ পুত্রের নাম কালীপদ মজুমদার। হরিপদ মজুমদার পাকিস্তান আমলে ভারতে চলে যান। নিজ মাতৃভূমিকে ভালোবেসে এখানেই রয়ে যান জমিদার কালীপদ মজুমদার। কালীপদ মজুমদারের স্মৃতিকথা অনেক মানুষের হৃদয়ে গাথা। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, মানবদরদী ও মানবিক একজন মানুষ। তার আমলে জনসাধারণ সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল। সেই সময়ে প্রতিদিন রান্না হতো অসংখ্য মানুষের খাবার। সঙ্গীত চর্চা ছিল তার প্রিয় শখ। তার আসরে আসতেন অসংখ্য ভক্ত ও শ্রোতাগণ। মহান মুক্তিযুদ্ধেও তার অবদান ছিল অপরিসীম। 1971 সালের 25শে মার্চ কালো রাতে হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির নিধনে মেতে ওঠে। প্রাণের ভয়ে দলে দলে বাঙালিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে লাগলো। ওই সময়ে অনেক শুভাকাঙ্ক্ষী কালীপদ মজুমদারকে দেশ ছেড়ে চলে যেতে বলেছিলেন, কিন্তু মাতৃভূমির মায়া ছেড়ে পালিয়ে যেতে তিনি অস্বীকার করেন। তিনি বীরের মতোই ছিলেন জমিদার বাড়িতে। 1971 সালের 22শে এপ্রিল হানাদার বাহিনী চারিদিক থেকে বগুড়া শহরকে ঘিরে ফেলে। জেট বিমান দিয়ে গোলাগুলি শুরু করে। বগুড়া শহর তারা দখলে নেয়। ওই সময় প্রাণের ভয়ে বগুড়া শহরে কাহালুর বিভিন্ন গ্রামে আশ্রয় নেয় অসংখ্য মানুষ। সেই সব মানুষের থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছিলেন জনদরদী এই জমিদার কালীপদ মজুমদার।
ভিউয়ার্স, আমি এখন এই জমিদার বাড়িটির একটি দ্বিতল ভবনে আছি। এখন তেমন কিছুই নেই, এর চারপাশেই শুধু নতুন স্থাপনায় দেখতে পাচ্ছি। পুরাতন স্থাপনা বলতে শুধু ওটি দেখা যাচ্ছে। আর আমি খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা থেকে আসলাম, এদিক থেকে আবার আমাকে নামতে হবে। আর এখান থেকে তাকালে অনেকগুলো মন্দির দেখা যায়। এই যে দেখেন, একটি দুর্গা মন্দির এখানে দেখা যাচ্ছে। ওপাশেও কিছু মন্দির আছে, আর কিছু স্থাপনাও দেখতে পাচ্ছি, সব নতুন। পুরাতন বলতে শুধু এটি রয়ে গেছে। চলুন আমরা এখন নেমে যাই, কারণ এখানে যে জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ, সাবধানে নামতে হবে। 1971 সালের 5 মে কাহালুর বিভিন্ন গ্রামে হানাদার বাহিনী আক্রমণ চালায়। পরবর্তীতে এই জমিদার বাড়িতে এক পর্যায়ে আক্রমণ চালানো হয়। আক্রমণের পর জমিদার কালীপদ মজুমদার সহ বেশ কয়েকজন আশ্রিতাদের ধরে প্রথমে কাহালু স্টেশনে আনা হয়। পরবর্তীতে কাহালু স্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে কালীপদ মজুমদার সহ আশ্রিতাদের তুলে নিয়ে যাওয়া হয় এক বিশেষ স্থানে। সেই জায়গাটির নাম হচ্ছে শীতলাই। কাহালুর শীতলাই এলাকায় ট্রেন থেকে নামিয়ে দেয়। তারপর কালীপদ মজুমদার সহ সবাইকে ব্রাশ ফায়ারে করা হয়। শোনা যায় পরবর্তীতে জমিদার বাড়ির মূল্যবান সম্পদও লুটে নেওয়া হয়। জমিদার বাড়ির ছাদে উঠে মনে হচ্ছিল যে ভুল করে ফেলেছিলাম, কারণ জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ। জমিদার বাড়িতে একসময় ছিল গোবিন্দ মন্দির, দুর্গা মন্দির, বৈঠকখানা, রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জায়গা। প্রাচীরের ভেতরের অংশই ছিল পাহারাদার ও কর্মচারীদের থাকার জন্য মাটির ঘর। এখন এগিয়ে যাচ্ছি জমিদারি আমলে প্রতিষ্ঠিত দুটি মন্দিরের দিকে। মন্দিরের পুরাতন স্থাপনাগুলো নেই, সেই জায়গায় তৈরি হয়েছে নতুন মন্দির। এই জমিদারের কোনো বংশধর তো নাই, কেউ নাই এখন, সব ভারত চলে গেছে। আগে কেমন ছিল জায়গাটা? আগে তো জায়গার আপনার মান খুবই ভালো না, আগে মনে হয় পুরাতন জিনিস জায়গা ছিল না, এখন সব নতুন, ভাঙ্গে এখন সব নতুন, সব নতুন হয়ে গেছে। নাম কি ছিল বলতে পারেন জমিদারের? কোমত রঞ্জন মজুমদার, উনি মনে হয় সেই জমিদার ছিলেন নাকি? তাও কতদিন আগে? 750 বিঘা সম্পত্তি। কত? 750 বিঘা সম্পত্তি মানে ওনাদের ছিল এই আশেপাশে এলাকাগুলো? আশেপাশে এলাকা এখন তো সব যার মনে তাই। হ্যাঁ, ওনারা চলে গেলেন কতদিন আগে বলতে পারেন? গন্ডগোলের মধ্যে তোর ভাগ ফেলে দিছে, বাবুক গন্ডগোলের ভিতর, ওই যে 71 তারপর ওর ভাই চলে গেছে। শীতলাই জায়গাটা কোথায়? শীতলাই ওই পাশে, বেশি দূর এখান থেকে না, কাছে। ওটা বগুড়া রোড। ও, ওইখানে মনে হয় শীতলাই কি আছে ওটি? ওখানে লাস্ট ওখানে মাঠ ছিল শীতলাইতে। তারপর থেকে এগুলা এভাবে পড়ে আছে, খালি মন্দির আছে, খালি কয়েকটা জমিদার বাড়িগুলো নাই আর না। ঠিক আছে, আগের যে ওই চিত্রগুলো ছিল ওগুলো ভাঙে সব নতুন করে সব এগুলা বানাচ্ছে, বুঝছেন? খালি একটা পুরাতন ভবন দেখলাম, বাকি কোনো কিছুই নাই। তাহলে সব ভাঙে মন্দিরটা মানে এখানে পরিচালনার মতো এমন কোনো ভালো নাই, এই জন্য দিন দিন অবগতি হচ্ছে, বুঝছেন? এখানে ভালো পরিচিত লাগবে। জমি জমা ছিল, হ্যাঁ, জমি জমা। মন্দিরে আয় উন্নত নাই, বরং এখানে একটা পুকুর ছিল আমাদের এই মন্দিরে, সেটা কিছুদিন আগে আপনার খাস হয়ে গেছে। এখন পুরাতন বলতে আর কিছুই নাই। তো ভিউয়ার্স, কালীপদ মজুমদারের অতীতের কোনো ইতিহাস জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।